বঙ্গভবনে শপথ নিলেন অন্তর্বর্তী সরকারের নতুন 4 উপদেষ্টা। 8 জনের দপ্তর পুনর্বন্টন, ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে ডক্টর ইউনূসের ফোন আলাপ। বগুড়ায় শিক্ষক হত্যায় হাসিনা সহ 101 জনের বিরুদ্ধে হত্যা মামলা। 8 দিনের রিমান্ডে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মৃতের সংখ্যা 650। জাতিসংঘের বিবৃতি, আহতদের সুচিকিৎসায় 24 ঘন্টার আলটিমেটাম হাসনাতের। খালেদা জিয়াকে উন্নত চিকিৎসায় দ্রুতই বিদেশে নেওয়া হবে জানালেন মির্জা ফখরুল। সবাইকে সাথে নিয়ে রেইনবো স্টেট গড়ার অঙ্গীকার। এবং মমিতা হত্যায় ফুঁসছে ভারত। সারা দেশে কর্মবিরতিতে চিকিৎসকরা, উত্তরপ্রদেশে এক নার্সকে ধর্ষণের পর হত্যা। দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। এবারে বিস্তারিত। শপথ নিলেন অন্তর্বর্তীকালীন সরকারের আরও 4 উপদেষ্টা। পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শুক্রবার বিকেলে বঙ্গভবনের দরবার হলে শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্য উপদেষ্টারা উপস্থিত ছিলেন। পরে বৈঠকে বসেন উপদেষ্টা পরিষদের সদস্যরা। শামীম আক্তারের রিপোর্ট। শুক্রবার বিকেলে নতুন 4 উপদেষ্টার শপথ অনুষ্ঠানে বঙ্গভবনের দরবার হলে 3 বাহিনীর প্রধান সহ যোগ দেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সঙ্গে নিয়ে দরবার হলের শপথ অনুষ্ঠানে আসেন। শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন 4 উপদেষ্টাকে শপথ বাক্য পাঠ করান। অন্তর্বর্তী সরকারের নতুন যে 4 উপদেষ্টা শপথ গ্রহণ করলেন তারা হলেন ওয়াহিদুদ্দিন মাহমুদ, আলী ইমাম মজুমদার, ডক্টর মোহাম্মদ ফাইজুল করিম খান ও লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত। এর আগে 3 দফায় শপথ নেন অন্তর্বর্তী সরকারের 17 উপদেষ্টা। তাদের মধ্যে 8 আগস্ট শপথ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 উপদেষ্টা। ব্যক্তিগত কারণে 3 উপদেষ্টা সেই দিন শপথ নেননি। পরে 11 আগস্ট শপথ নেন উপদেষ্টা বিধান রঞ্জন রায় ও সুপ্রদীপ চাকমা। আর 13 আগস্ট শপথ নেন আরেক উপদেষ্টা ফারুক আজম। শপথ অনুষ্ঠান শেষে বঙ্গভবনে ক্যাবিনেট মিটিং করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নতুন উপদেষ্টারাও এই ক্যাবিনেট মিটিংয়ে অংশ নেন। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা। অন্তর্বর্তী সরকারের শপথ নেওয়া নতুন 4 উপদেষ্টার মধ্যে দপ্তর বন্টন করেছে সরকার। নতুন 4 উপদেষ্টার শপথ নেওয়ার পর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দপ্তরে বড় পরিবর্তন আনা হয়েছে। এ নিয়ে উপদেষ্টার সংখ্যা দাঁড়ালো 21 জনে। আরো জানাচ্ছেন এনআই নাহিদ। ছাত্র জনতার আন্দোলনের মুখে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে 17 সদস্যের অন্তর্বর্তী সরকার গঠিত হয়। শুক্রবার বিকেলে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ নেয়ার নতুন 4 উপদেষ্টা তাদের সঙ্গে যোগ দিয়েছেন। নতুন উপদেষ্টাদের মধ্যে ওয়াহিদুদ্দিন মাহমুদকে পরিকল্পনা ও শিক্ষা মন্ত্রণালয়, মোহাম্মদ ফাউজুল কবির খানকে বিদ্যুৎ জ্বালানি মন্ত্রণালয়, সড়ক ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। আলী ইমাম মজুমদারকে সংযুক্ত করা হয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়ে। পুরনো উপদেষ্টাদের মধ্যে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বদলে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। আগের উপদেষ্টাদের মধ্যে সালেহুদ্দিন আহমেদকে অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। আগে তিনি ছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে। এদিকে অধ্যাপক আসিফ নজরুলকে আইন মন্ত্রণালয়ের পাশাপাশি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে। আদিলুর রহমান খানকে শিল্প মন্ত্রণালয়ের সঙ্গে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। সৈয়দা রিজওয়ানা হাসান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পাশাপাশি এখন পানি সম্পদ মন্ত্রণালয়ও সামলাবেন। মোহাম্মদ নাহিদ ইসলাম ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে পেয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব।
এছাড়া ফারুকী আজম মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ফোন আলাপ হয়েছে। এ সময় তিনি ডক্টর ইউনূসকে নেতৃত্ব গ্রহণ করায় অভিনন্দন জানান। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তথ্য নিশ্চিত করে প্রধান উপদেষ্টা প্রেস উইং। বিবৃতিতে জানানো হয়, ফোন আলাপে ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের প্রধানমন্ত্রীকে বাংলাদেশে হিন্দু সহ সব সংখ্যালঘু সম্প্রদায়ের পূর্ণ নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দিয়েছেন। এ সময় ডক্টর ইউনূস আরও বলেন, এটি দ্বিতীয় বিপ্লব এবং এই সরকার ছাত্র জনগণের আকাঙ্ক্ষা পূরণ করবে। সে সময় নতুন সরকারকে শুভ কামনা জানান মোদি এবং ঘনিষ্ঠ বন্ধু হিসেবে বাংলাদেশের জনগণের স্বার্থে কাজ করার কথা ব্যক্ত করেন। বলেন, অধ্যাপক ইউনূসের দীর্ঘ অভিজ্ঞতা বাংলাদেশের মানুষের জন্য কল্যাণ বয়ে আনবে। এ সময় নরেন্দ্র মোদী ডক্টর ইউনূসকে তৃতীয় ভয়েস অফ গ্লোবাল সাউথ সামিটে যোগ দেওয়ার আহ্বান জানালে তিনি আমন্ত্রণ গ্রহণ করেন। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ফোন আলাপের বিষয় নিয়ে একটি পোস্ট দেন মোদী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বগুড়ায় এক শিক্ষক নিহতের ঘটনায় এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ওবায়দুল কাদের সহ বগুড়া জেলা আওয়ামী লীগের 101 জনের নামে হত্যা মামলা দায়ের করা হয়েছে। বাদীর আইনজীবী বলছেন, গণহত্যায় হুকুম দেওয়ার দায়ে হাসিনা ও ওবায়দুল কাদেরকে আসামি করা হয়েছে। আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি করেন তারা। বগুড়া প্রতিনিধি সঞ্জু রায়ের প্রতিবেদন, জানাচ্ছেন টুম্পা আফরোজ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত 4 আগস্ট বগুড়ায় নিহত হন কাহালু মুরুইল পাইলট হাই স্কুলের সহকারী শিক্ষক ও জেলা শিবগঞ্জ উপজেলার পিরপ ইউনিয়নের বাসিন্দা সেলিম হোসেন। ঘটনার প্রায় 11 দিন পর নিহতের বাবা সেকান্দার আলী শুক্রবার বগুড়া সদর থানায় 101 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত 350 জনের নামে হত্যা মামলা করেন, যেখানে হুকুমের আসামি করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকেও। তাদের হুকুমে গোটা বাংলাদেশে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সহ আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠন এইসব কোটা বিরোধী যা আন্দোলন করছিলেন ছাত্র জনতা, তাদের উপরে যে নির্মমভাবে নির্যাতন করেছে, শত শত মানুষকে, ছাত্রছাত্রী জনতাকে খুন করেছে। মামলায় আরও আসামি করা হয়েছে বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ মুজিবুর রহমান মজনু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ রাগেবুল আহসান রিপুকে। এছাড়া 5 জন উপজেলা চেয়ারম্যান, 2 জন মেয়র, বগুড়া পৌরসভার 8 কাউন্সিলর, 10 জন ইউপি চেয়ারম্যান সহ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় অনেক নেতাকেই আসামি করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, রাগিবুল হাসান রিপু, মুজিবুর রহমান মজনু সহ 101 জন এজন্য আসামি দিয়ে আর অজ্ঞাতনামা আসামি সহ অভিযোগ দায়ের করেছেন। এই প্রেক্ষিতে বগুড়া সদর থানায় হত্যা মামলা দায়ের হয়েছে। এজাহারে বলা হয়, গত 4 আগস্ট দুপুর 3টার দিকে বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথা আইএফআইসি ব্যাংকের নিচে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সেলিম হোসেনকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে আসামিরা। এদিকে 5 আগস্ট স্বৈরাচার সরকারের পতনের পর থেকেই পলাতক রয়েছেন বগুড়া জেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের অধিকাংশ নেতাকর্মী। নিউজ ডেস্ক, দেশ টিভি। গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে 8 দিনের রিমান্ড দিয়েছে আদালত। শুক্রবার বিকেলে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট আরাফাতুর রাকিব এ রিমান্ড মঞ্জুর করেন। জিয়াউল আহসান আয়না ঘরের কারিগর সহ শেখ হাসিনা সরকারের হয়ে গুম, খুন সহ একাধিক অপকর্মের সাথে জড়িত বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। গ্রেপ্তারের পর শুক্রবার বিকেলে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে। এ সময় 10 দিনের রিমান্ড চায় রাষ্ট্রপক্ষের আইনজীবী। আদালত উভয় পক্ষের কথা শুনে 8 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এই মামলায় তাকে 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছিল, আদালত তাকে 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
আইনজীবীরা জানান, স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের হয়ে ক্ষমতার অপব্যবহার করে আয়নাঘর তৈরি সহ গুম খুনের সাথে জড়িত ছিলেন জিয়াউল। নিউ মার্কেট মামলার একটি হত্যা মামলায় তাকে আজকে প্রডিউস করা হয়েছে। তার বিরুদ্ধে আসলে তো অসংখ্য হত্যা মামলা হবে। আপনারা জানেন তিনি আয়নাঘরের কারিগর ছিলেন, তিনি জেনোসিস্ট, তিনি গণহত্যার একজন অন্যতম আসামি। এর আগে 16 জুলাই নিউ মার্কেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 6 জন নিহতের ঘটনায় জিয়াউলের সম্পৃক্ততা পায় পুলিশ। বৃহস্পতিবার রাতে খিলক্ষেত থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ সদস্যরা। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন ঘিরে 16 জুলাই থেকে 6 আগস্ট পর্যন্ত 32 শিশু সহ 650 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার কমিশন। শুক্রবার জেনেভা থেকে প্রকাশিত সংস্থাটির 10 পৃষ্ঠার এক প্রাথমিক প্রতিবেদনে বলা হয়, 16 জুলাই থেকে 4 আগস্ট পর্যন্ত মারা গেছেন 400 জন, আর 5 থেকে 6 আগস্টে মারা গেছে 250 জন। এ নিয়ে বিস্তারিত থাকছে রায়হান কবির শুভ্র ডেস্ক রিপোর্টে। শুক্রবার জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রাথমিক প্রতিবেদনে উঠে এলো ভয়াবহ তথ্য। জেনেভা থেকে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 32 শিশু সহ নিহত হয়েছে 650 জন, যার মধ্যে 16 জুলাই থেকে 4 আগস্ট পর্যন্ত মারা গেছেন 400 জন, আর 5 থেকে 6 আগস্ট মারা গেছেন 250 জন। 10 পাতার প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। এতে আরো বলা হয়, নিহতদের মধ্যে আছে বিক্ষোভকারী, পথচারী, সাংবাদিক এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ওই প্রতিবেদনে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের কথা বলা হয়েছে। বাংলাদেশের গণমাধ্যম ও আন্দোলনকারীদের কাছ থেকে পাওয়া তথ্য ব্যবহার করে জাতিসংঘের এই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। বাংলাদেশের শিক্ষার্থীদের বিক্ষোভ দমনে প্রয়োজনের অতিরিক্ত বল প্রয়োগ করেছে দেশটির আইন প্রয়োগকারী সংস্থা, এমন ইঙ্গিত পাওয়া গেছে বলে দাবি করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। এমন পরিস্থিতিতে বাংলাদেশে সার্বিক শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে বেশ কিছু পরামর্শ দিয়েছেন তুর্ক। এর মধ্যে আছে আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে শাস্তিমূলক ও ফৌজদারি ব্যবস্থা গ্রহণ সহ সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক অভিযোগের সমাধানের জন্য উন্মুক্ত সংলাপের ব্যবস্থা করা। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। এখনো আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে না পারা অন্তর্বর্তী সরকারের প্রথম ব্যর্থতা। 24 ঘন্টার মধ্যে সুচিকিৎসা নিশ্চিতের দাবি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। শুক্রবার জাতীয় বার্ন ইনস্টিটিউট পরিদর্শন করে এসব কথা বলেন তিনি। এ সময় গণমাধ্যমকে উদ্দেশ্য করে তিনি বলেন, এখন সময় এসেছে, উপদেষ্টাদেরও জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, ছাত্রদের নিয়ে নতুন কোনো দল গঠনের ব্যাপারে তারা কোনো আলোচনা করেননি। আজকে আহতদের যে আমরা সারা ঢাকাতে আমরা যে চিত্র দেখেছি এবং বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে যে চিত্রের খবর পেয়েছি, এতদিন পর্যন্ত আহতদের আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করতে না পারা এবং তাদের জন্য পূর্ণাঙ্গ একটি তালিকা করতে না পারাকে আমি এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম ব্যর্থতা হিসেবে চিহ্নিত করতে চাই। আমরা দৃশ্যমান পদক্ষেপ দেখতে চাই। আমরা দেখতে চাই আগামী 24 ঘন্টার মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় কী ধরনের পদক্ষেপ নেয় এবং গণমাধ্যম কর্মী যারা রয়েছেন, আপনারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব যারা রয়েছেন, তাদেরকে 24 ঘন্টার মধ্যে তাদের দৃশ্যমান পদক্ষেপ সম্পর্কে আপনারা তাদেরকে প্রশ্ন করুন এবং জনগণের প্রশ্ন তাদের কাছে তাদেরকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসুন। আইন শৃঙ্খলা বাহিনীকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে ছাত্রদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। 15 আগস্টে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনায় দুঃখ প্রকাশ করে তিনি জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেউ জড়িত থাকলে তাকে বহিষ্কার করা হবে। বিস্তারিত জান্নাতুল মোহনার প্রতিবেদনে। প্রতিবিপ্লব ঘটানোর বিদেশি ষড়যন্ত্রের আভাস পেয়ে শোক দিবস ঘিরে ধানমন্ডি 32-এ অবস্থান করে ছাত্র জনতার অনেকেই। এ সময় ফুল দিতে আসা ব্যক্তিরা বাধার মুখোমুখি হন, কাউকে কান ধরেও উঠবস করানো হয়, চেক করা হয় অনেকের ব্যক্তিগত ফোন। এতে বিব্রতকর পরিস্থিতিতে পড়ে সাধারণ জনগণও।
শোক দিবস ঘিরে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাকে মানবাধিকার লঙ্ঘন বলে জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। এমনকি এই ঘটনায় জড়িতদের কেউ সমন্বয়ক হলে তাকে দল থেকে বহিষ্কারের ঘোষণাও দেন তিনি। আমার বাবার বয়সে একজনকে বিবস্ত্র করানো হয়েছে এবং মানুষজন যা ইচ্ছা তাই বলছে। অসংখ্য মানুষের ফোন চেক করা হচ্ছে। আমি দেখেছি আমার মায়ের বয়সী একজনের গায়ে হাত তোলা হয়েছে। যে তথ্য প্রমাণের ভিত্তিতে যদি সিঙ্গেল একজন সমন্বয়ক বা সহ সমন্বয়ক পুরো বাংলাদেশে পেয়ে থাকি, এটার সাথে যুক্ত কোনোভাবে আমরা তৎক্ষণাৎ তাকে আমাদের ওই কমিটি থেকে, ওই টিম থেকে বহিষ্কার করব। একই সঙ্গে 15 আগস্টের দিনে রাষ্ট্রীয় শোক দিবস পালনের প্রয়োজনীয়তা বোধ করেন না তিনি। আমাদের জায়গা থেকে আমরা মনে করি শুধু আমাদের জায়গা না, বরং রাষ্ট্রীয়ভাবে এই যে শক্তি, এটি পালন করা উচিত নয়। কোনোদিন সিঙ্গেল কয়েকজন মেজর বা আর্মি অফিসার মিলে এই যে একটা অভ্যুত্থান, সেটা 15 আগস্টে 1975 ঘটাতে পারতো না, বরং এটি একটি সামগ্রিক ক্ষোভ ছিল। আইন শৃঙ্খলা বাহিনী মাঠে থাকার পরেও ছাত্রদের ট্রাফিক নিয়ন্ত্রণ, ব্যক্তিগত ফোন ও আবাসিক হোটেলের তল্লাশির যৌক্তিকতা কতটুকু, এ প্রসঙ্গে তিনি জানান, আইন শৃঙ্খলা বাহিনীকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে ছাত্রদের পড়ার টেবিলে ফিরে যাওয়া উচিত। যেখানে যখন পুলিশের কোনো একটি টিম বা ট্রাফিকের টিম, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টিম আসবে, তাদেরকে তাদের দায়িত্বটি বুঝে দিয়ে ছাত্র সমাজকে সেখানে সরে যেতে হবে। আপনাদেরকে অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে হবে, আপনাদের ক্লাসে ফিরে যেতে হবে, পড়ায় ফিরে যেতে হবে। তবে দেশ স্থিতিশীল হওয়া পর্যন্ত রাজপথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থাকবে বলে জানান এ সমন্বয়ক। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য শীঘ্রই বিদেশে নেওয়া হবে বলে জানিয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার নয়াপল্টনে এক কর্মসূচিতে কথা বলেন তিনি। এ সময় মির্জা ফখরুল অভিযোগ করেন, ভারতে বসে চক্রান্ত করছে পলাতক শেখ হাসিনা। সব ধরনের চক্রান্ত রুখে দিতে নেতাকর্মীদের নির্দেশনা নেন তিনি। সাইফুল রিপনের প্রতিবেদন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে তার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপি। এছাড়া ছাত্র জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতায় দোয়া করা হয়। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, যারা ভাবছেন গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই শেষ হয়ে গেছে, তারা ভুলের মধ্যে আছেন। এখন অত্যন্ত একটা ভাসমান অবস্থা আছে। যে কোনো মুহূর্তে ভারত থেকে যিনি বসে আছেন শেখ হাসিনা, তিনি তার সুযোগ গ্রহণ করতে পারেন এবং চক্রান্ত শুরু করেছেন। সেই চক্রান্তকে প্রতিরোধ করাই এখন আমাদের কাজ। এই যে আপনার কমিউনালিজমের কথা বলছে না, সাম্প্রদায়িকতা, সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচার, এসব কথা বলছে না ওরা, এটা তাদের একটা চক্রান্ত। এই কথা বলে ধোয়া তুলে তারা আরেকটা ঝামেলা করতে চায়। দেশে সংখ্যালঘুদের আমানত হিসেবে বিবেচনায় নিয়ে তাদের নিরাপত্তায় প্রত্যেক এলাকায় শান্তি ব্রিগেড গঠনের আহ্বান জানান মির্জা ফখরুল। ফ্যাসিবাদ যেন ফিরে না আসে, সজাগ থাকার আহ্বানও জানান তিনি। আপনাদের দায়িত্ব হচ্ছে যে নিজ নিজ এলাকায়, প্রত্যেকটি এলাকায় নিজেদেরকে ব্রিগেড তৈরি করবেন, শান্তি ব্রিগেড। শান্তি ব্রিগেড করে পাহারা দেবেন সমস্ত সংখ্যালঘুদের উপাসনালয়, মন্দির, গির্জা, এই সমস্ত পাহারা দেবেন। এই যুদ্ধকে জারি রাখতে হবে, এই সংগ্রামকে চালিয়ে যেতে হবে। তা না হলে আমরা কিন্তু অনেক বড় বিপদের মধ্যে মনে রাখতে হবে। সরকার একেবারেই নতুন সরকার, ইন্টারিম সরকার, তার দায়িত্ব হচ্ছে সে একটা নির্বাচন করে দিয়ে যাবে, তাই না? কিছু জঞ্জাল জমা হয়েছে, তো এই জঞ্জাল তো সলভ করতে হবে, ওইটুকু সমাজে তাদেরকে দিতে হবে, তাই না? সেইভাবে কাজ করে এখনো আমাদের সংগ্রামকে জারি রাখতে হবে। দ্রুতই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে বলেও জানান মির্জা ফখরুল। আল্লাহ যদি রহম করেন, ম্যাডাম অতি শীঘ্র আমরা বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাব। আমরা আল্লাহর কাছে দোয়া করেছি একদম সমস্ত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন, সেই দোয়া। ছাত্র জনতার অভ্যুত্থানে আহত ছাত্র দলের বিপুল সংখ্যক নেতাকর্মীর অবদান স্বীকার করে বিএনপি মহাসচিব বলেন, কোনো সংঘাতের সৃষ্টি করা যাবে না। এখানে আমাদের অবদান আছে, এটা জোর গলায় বলতে হবে, কিন্তু কখনো কোনো সংঘাত বা সংঘর্ষের সৃষ্টি করা যাবে না। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। সব ধর্ম, বর্ণ ও গোত্রের মানুষকে সাথে নিয়ে রেইনবো স্টেট গড়ে তোলার অঙ্গীকার বাস্তবায়নে কাজ করছে বিএনপি, জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার সন্ধ্যায় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের নেতাদের সাথে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক শেষে কথা বলেন তিনি। বলেন, সংখ্যালঘুদের সমস্যাকে নিজেদের সমস্যা হিসেবে নিয়ে সামনে যেই সরকারি ক্ষমতায় আসুক সমাধানে কাজ করবে বিএনপি। দুষ্কৃতিকারীরা কোনো দলের নয় দাবি করে বলেন, তাদের সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা সফল হবে না। আমরা বর্তমানকে সামনে রেখে ভবিষ্যতের দিকে তাকাই। একটি মানবিক রাষ্ট্র এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করি। আমরা তার এই বক্তব্যকে আমরা আন্তরিকভাবে স্বাগত জানিয়েছি এবং আজকের দিনেও আমরা এই কথাটি বলতে চাই, যেই স্বপ্ন নিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধটি হয়েছিল, আমরা সেই স্বপ্নের একটি গণতান্ত্রিক অসাম্প্রদায়িক রাষ্ট্র বিনির্মাণে আমরা সবাই মিলে কাজ করতে চাই। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান প্রধান ফ্রন্ট তার সঙ্গে আমাদের সঙ্গে বসেছেন, মত বিনিময় করেছেন। আমি অত্যন্ত আশাবাদী যে কিছু সংখ্যক দুষ্কৃতিকারী এবং যারা রাজনৈতিক দলের নয়, যারা এই সমাজের শত্রু, যারা বাংলাদেশের ইমেজ নষ্ট করতে চায়, তারা যতই চেষ্টা করুক না কেন, এই বাংলাদেশের দীর্ঘকালের এইখানে যে সম্প্রীতি, সৌহার্দ্য সমস্ত সম্প্রদায়গুলোর মধ্যে, ধর্মীয় সম্প্রদায়গুলোর মধ্যে, সেটাকে তারা ইচ্ছে করলে এগুলো নষ্ট করতে পারবে না। এবারও প্রমাণিত হয়েছে যে শত চেষ্টা করেও তারা আমাদের এই সৌহার্দ্য, ঐক্য তারা বিনষ্ট করতে পারেনি। আমরা কমিটেড, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমরা আমাদের অঙ্গীকার আছে যে আমরা বাংলাদেশে একটা রেইনবো স্টেট নির্মাণ করতে চাই, সকল ধর্ম, গোত্র, বর্ণ নির্বিশেষে। বেগম খালেদা জিয়া কারারুদ্ধ হয়েছেন। তিনি দেশ থেকে পালিয়ে যাননি বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। শুক্রবার রাতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দেখতে গিয়ে এসব কথা বলেন তিনি। এ সময় বেগম জিয়ার আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন নূর। জানান, স্বৈরাচারের পতনে দেশবাসীকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন বেগম খালেদা জিয়া। আজকে এই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই সাম্প্রতিক আন্দোলনে তরুণদের প্রশংসা করেছেন এবং বিশেষ করে তরুণ তথা রাজনীতিবিদদেরকে লোভ লালসার ঊর্ধ্বে থেকে এক হয়ে দেশ গঠনের কাজ করার জন্য আহ্বান জানিয়েছেন। ক্ষমতা থেকে সরে যাওয়ার পরে তাকে জেলখানায় নিয়ে বিষ প্রয়োগের মাধ্যমে তাকে একটা মৃত্যুর দিকে ঠেলে দেওয়া, তার রাজনীতিকে শেষ করে দেওয়া, এটা শুধুমাত্র শেখ হাসিনা এবং আওয়ামী লীগের প্ল্যান পরিকল্পনা ছিল বলে এটা আমি মনে করি না। এটা নিশ্চয়ই বাংলাদেশে আগ্রাসন চালানোর জন্য ভারতেরও একটা সমর্থন ছিল। সাতক্ষীরায় শাক সবজির দাম চড়া, এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। সুমন, সাতক্ষীরায় সবজির সরবরাহ কেমন দেখছেন আর দাম বাড়ারই বা কারণ কি, জানাবেন বিস্তারিত। আজ আমি দাঁড়িয়ে আছি সাতক্ষীরার সুলতানপুর বড় বাজারে। এখানে কিন্তু আজকে আমাদের এখানকার যে ক্রেতা ভোক্তা যারা রয়েছে তাদের মধ্যে কিন্তু কোনো রকম স্বস্তি নেই, কারণ প্রত্যেকটি শাকসবজিতে দাম বেড়েছে, 5 টাকা থেকে আরও বেশি দাম বেড়েছে। একটা আমি দেখাতে চেষ্টা করছি, এই যে বরবটি, এই বরবটিও কিন্তু এখন 40 টাকার উপরে বিক্রি হচ্ছে। বেগুন কেজি প্রতি বিক্রি হচ্ছে 70 টাকার উপরে। কাঁচামরিচ, যেটি এখন এই যে ভোমরা স্থলবন্দর, এই সাতক্ষীরার নিকটবর্তী বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম যে স্থলবন্দর, সেই বন্দরে কাঁচামরিচ আসছে, তা সত্ত্বেও কিন্তু সেই কাঁচামরিচের দামও কিন্তু 300 টাকা কেজি। এখন সব কয়টি পণ্যই, কলা 50 টাকার উপরে এবং আলু এখনো 55 টাকার উপরে, প্রতিটি পণ্যই কিন্তু এখন অনেক বেশি দামেই বিক্রি হচ্ছে। মানুষের মধ্যে স্বস্তি নেই। আমরা একটু এখানে যারা ক্রেতা এসছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি, তারা কি বলছেন, কি অবস্থা কাঁচা শাকসবজির বাজারে। আপনারা জানেন যে বিগত দিনে যে জিনিসের দাম ছিল তার থেকে কোনো অংশে কিন্তু কমেনি, বরঞ্চ আরো বৃদ্ধি। কাঁচা ঝাল আমি গত
গতকাল কিনেছি 220 টাকা, আজকে বাজারে আসছে 300 টাকা। বেগুন পাইকারি বিক্রি হচ্ছে 70 টাকা, 80 টাকা খুচরা বাজারে বিক্রি হচ্ছে বেগুন। তা প্রত্যেকটা জিনিসের দাম কিন্তু ঊর্ধ্বমুখী। তা আমি প্রশাসনকে বলবো, যেহেতু প্রশাসন এখনো সেইভাবে মাঠে নামে নাই, তারাও কিন্তু আতঙ্কের মধ্যে আছে, তাদেরকে অবিলম্বে সহযোগিতা করার জন্য, বাজার মনিটরিংটা করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। হ্যাঁ, আমরা যেমনটি শুনছিলাম, এই কাঁচা তরিতরকারির বাজার প্রত্যেকটি বাজারে যেমন হচ্ছে একটা অস্বস্তিদায়ক অবস্থা, ঠিক তেমনি কাঁচা শাকসবজির বাজারেও কিন্তু একই দুরবস্থা বিরাজ করছে, যে কারণে মানে মানুষের যে কথা, ভোক্তাদের যে কথা, সেটি হচ্ছে এত সরবরাহের মধ্যেও যখন দামটি আসলে নাগালের বাইরে, তখন অবশ্যই বাজার ব্যবস্থাপনাটি, প্রশাসন কর্তৃক বাজার ব্যবস্থাপনাটি অত্যন্ত জরুরি। এই ছিল সর্বশেষ। ইশরাত, আপনাকে ধন্যবাদ। সাতক্ষীরা থেকে বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী শরীফুল্লাহ কাইসার সুমন। স্বৈরাচার হাসিনা সরকারের মদদে 10 বছরে আঙুল ফুলে কলা গাছ হয়েছেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদরের সদ্য সাবেক সংসদ সদস্য রাগিবুল আহসান রিপু। এই সাংসদের অস্থাবর সম্পদ বেড়েছে 31 গুণ। অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন তার স্ত্রী জুবাইদা আহসান সহ আত্মীয়রাও। সরকার পতনের সাথে সাথেই গা ঢাকা দিয়েছেন তারা। বগুড়া প্রতিনিধি সঞ্জু রায়ের প্রতিবেদন। স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর বেরিয়ে আসছে বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদরের সদ্য সাবেক সংসদ সদস্য রাগিবুল আহসান রিপুর কুকীর্তির পরিসংখ্যান। দুর্নীতি আর দখলের টাকায় ফুলে ফেপে মহিরু হয়েছেন আত্মীয় স্বজনরাও। ছিলেন কৃষি পণ্যের ব্যবসায়ী, অথচ গেল 10 বছরে রিপু বানিয়েছেন প্রাসাদ সম 9 তলা বাড়ি, কিনেছেন কোটি টাকার গাড়িও। নির্বাচনী হলফনামা অনুযায়ী 10 বছরে শুধুমাত্র তার অস্থাবর সম্পত্তি বেড়েছে 31 গুণেরও বেশি। শুধু নিজেই নয়, নিজের পাশাপাশি কোটিপতি বানিয়েছেন স্ত্রী জোবাইদা আহসান জবাকেও, গড়ে দিয়েছেন 20 ভরিরও বেশি স্বর্ণালঙ্কার। এর বাইরে নামে বেনামে এই নেতা ও তার স্বজনদের রয়েছে বিপুল পরিমাণ সম্পত্তি। অনুসন্ধানে জানা যায়, সাবেক সংসদ সদস্য রিপুর এই অবৈধ সম্পদের পিছনে রয়েছে চরম ক্ষমতার অপব্যবহার। হাটের ইজারা থেকে টেন্ডার বাণিজ্য, নিয়োগ থেকে পদ বাণিজ্য, পুরো জেলার সবখানেই ছিল রিপুর আধিপত্য। আইন প্রণেতার ছেলে, বাংলাদেশের সর্বোচ্চ সম্মান, তার ছেলে আইন ভঙ্গ করে দাগি আসামের চিন্তা করে আছে। হাট বাণিজ্য, টেন্ডার বাণিজ্য, নিয়োগ বাণিজ্য, ঘুষ বাণিজ্য, কোন দুর্নীতির সাথে এরা জড়িত ছিল না বললে তো শেষ হবে না। স্বৈরাচার পতনের পরপরই রিপুর বাড়ি ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় প্রমাণ করে কতটা জনরোষ জমেছিল তার বিরুদ্ধে। নিজের দলীয় নেতাকর্মীরাও অতিষ্ঠ ছিল তার দুর্ব্যবহার ও অত্যাচারে। সেদিনের পর থেকেই তার প্রাসাদ সম বাড়িতে ঝুলছে তালা, গা ঢাকা দিয়েছেন পরিবার সহ। ইতিমধ্যে ডিঅ্যাক্টিভেট করেছেন নিজের ভেরিফাইড ফেসবুক আইডিও। যোগ সাজসে যেভাবে দুর্নীতি লুটপাট করেছে, এদের নৈতিক মনোবল থাকার কথা না। গোড়া থেকে যেন এই দুর্নীতিগুলো প্রমাণ সাপেক্ষে শাস্তির আওতায় নিয়ে আসা হয়। দুদক বলছে, ক্ষমতার অপব্যবহার কিংবা দুর্নীতি করে অবৈধ সম্পদ অর্জন করে পার পাওয়া যাবে না। ইতিমধ্যেই দুর্নীতির দায়ে বগুড়ার বেশ কয়েকজন প্রভাবশালী আওয়ামী লীগ নেতার নামে মামলা করেছে সংস্থাটি। সম্প্রতি দুদক সারা দেশেই দুর্নীতির বিষয়ে তারা সজাগ এবং তারা বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করছে। তথ্য উপাত্তের ভিত্তিতে দুদক কোনো দুর্নীতিবাজ বা অর্থ আত্মসাৎকারী বা ক্ষমতার অপব্যবহারকারী বা অবৈধ সম্পদ গঠনকারী পাওয়া গেলে তাদের বিরুদ্ধে অবশ্যই আইনানুগভাবে ব্যবস্থা গ্রহণ করবে। গুম, খুন কিংবা নির্যাতনের ভয়ে এতদিন কেউ মুখ না খুললেও স্বৈরাচারী সরকার পতনের পর একে একে বেরিয়ে আসছে আওয়ামী লীগ নেতাদের দুর্নীতির ভয়াবহ চিত্র। সঞ্জু রায়, দেশ টিভি, বগুড়া। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে দেশ ত্যাগে বাধ্য হন স্বৈরাচার শেখ হাসিনা। এ সময় হামলা মামলার শিকারের পাশাপাশি প্রাণ দিতে হয়েছে অনেককে। এমন চড়াই উতরাই পেরিয়ে বিজয় এলেও এখনো জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কায় ময়মনসিংহের বেশ কয়েকজন সমন্বয়ক। ইলিয়াস আহমেদের তথ্যচিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট।
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে সারা দেশের মতো গত 6 জুলাই ময়মনসিংহের আনন্দমোহন কলেজ সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে শুরুতে 10 থেকে 15 জন শিক্ষার্থী রাজপথে নেমেছিলেন। শুরুটা কয়েকজন করলেও সেই আন্দোলনে গণহারে যোগ দেয় ছাত্ররা। প্রশাসন এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের বাধা উপেক্ষা করে আন্দোলনের ধারাবাহিকতা ধরে রাখে সমন্বয়করা। আন্দোলন দমনে ব্যর্থরা যে কোনো সময় ক্ষতির কারণ হতে পারে শঙ্কা সমন্বয়কদের। ছাত্রলীগের প্রেতাত্মারা, যুবলীগের প্রেতাত্মারা এরা কিন্তু এখনো এই শহরে ঘোরাঘুরি করছে। আমাদের মাঝে মাঝে এই ইয়াটা মনে হয় আর কি, যে আসলে এরা তো আমাদের আশেপাশেই আছে, যে কোনো সময় ক্ষতিটা করতে পারে। এবং আমরা চাইবো এখানে যাতে আর কখনোই কোনো স্বৈরাচার জায়গা না বসতে পারে। সুন্দর বাংলাদেশের প্রত্যাশা করে সমন্বয়করা বলছেন, কোনো অপশক্তি যেন আর মাথা চারা দিয়ে উঠতে না পারে, সেজন্য তাদের দমন করতে হবে শক্ত হাতে। যদি কোনো অপশক্তি আমাদের ভিতরে আবার মাথা চারা দিয়ে উঠতে চায়, আমরা তাকে কঠোর হস্তে দমন করি। ভবিষ্যতে যদি এরকম কোনো বিরোধী মত দমনের চেষ্টা করে কেউ, যে কোনো সরকার, আমরা তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো। যেভাবে একটা স্বৈরাচারের পতন করেছি, আশা করব যদি পরবর্তীতে আমাদের উপরে এরকম কোনো হুমকি আসে, আমরা ছাত্র জনতা আবার রুখে দেব। গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে এমন একটি আন্দোলন প্রয়োজন ছিল বলছেন সাধারণ মানুষ। আর নাগরিক নেতারা বলছেন, যাদের নেতৃত্বে দেশ আবারও স্বাধীনতা পেয়েছে তাদের যেন সঠিকভাবে মূল্যায়ন করা হয়। আমরা চাই যে চাঁদাবাজি একেবারে বন্ধ হয়ে যায়, লুটপাট, ভাঙচুর, এগুলো আগুন সন্ত্রাস চাই। এদেরকে সঠিকভাবে গাইড করে, এদেরকে নিয়ন্ত্রণ করে এবং সঠিক পথ দেখিয়ে এদেরকে মূল্যায়ন করা, এরা যেন আবার বিভ্রান্ত না হয়। বৈষম্য বিরোধী আন্দোলনে জেলায় 4 জন শিক্ষার্থী ও 1 জন কৃষক নিহত হন। আহত হয়েছেন প্রায় শতাধিক মানুষ। তাদেরও পাশে দাঁড়ানোর দাবি এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। ছাত্র জনতার অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশের স্বপ্নে বিভোর নতুন প্রজন্ম। আন্দোলনে আত্মত্যাগ, বিজয় ও স্বপ্ন গাথা রং তুলিতে সারা দেশে ফুটিয়ে তুলছেন দেয়ালে দেয়ালে। শহীদ আবু সাঈদ ও মুগ্ধদের ছবি, আন্দোলনের ডায়ালগ ও কবিতায় জীবন্ত হয়ে উঠছে রংচটা দেয়ালগুলো। বাড়াচ্ছে নগরীর সৌন্দর্য। সহকর্মীদের তথ্য ছবিতে আপন রিপোর্ট। আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে? আমরাই গড়ব নতুন বাংলাদেশ। সত্য সমাগত, মিথ্যা অপসৃত, এমনই আশা জাগানিয়া সব উক্তি আর ক্যালিওগ্রাফি শোভা পাচ্ছে ঝিনাইদহ শহরের দেয়ালে দেয়ালে। রাজনৈতিক নেতাদের ছবি আর বিভিন্ন পোস্টারে ঢাকা থাকা দেয়ালের নজর কাড়া পরিবর্তনে খুশি নগরবাসী। সমস্ত জায়গা পরিষ্কার পরিচ্ছন্নতা করছে, এগুলো আমরা দেখে আমরা অত্যন্ত খুশি। আমরা আর্টের মাধ্যমে অনেক কিছু প্রকাশ করতে পারি, যেটা মুখের ভাষায় আমরা প্রকাশ করতে পারি না। দেশপ্রেম, বিপ্লব আর সচেতনতার স্লোগানে সেজেছে নোয়াখালী শহর। দেয়াল চিত্রে রয়েছে শহীদ আবু সাঈদ ও মুগ্ধের আত্মত্যাগ, আছে সমাজ সংস্কারের স্বপ্নের কথাও। দেয়াল চিত্রে প্রকাশ করা নিজেদের স্বপ্নের বাস্তবায়ন দেখতে চায় শিক্ষার্থীরা। কিছু কিছু প্রতিবাদী জিনিস, কিছু শিক্ষণীয় ব্যাপার আছে যেগুলো আমরা এখন দেয়ালে ফুটিয়েও তুলতেছি। নোয়াখালীকে সর্বোচ্চভাবে যতটুকু সুন্দর করার সর্বোচ্চ চেষ্টা করছি। একই সাজে ভোলা শহরও শিক্ষার্থীরা নিজেদের রং তুলির আছড়ে বদলে দিচ্ছে শহরের চিত্র। এতে স্থান পায় ইতিহাস, ঐতিহ্য ও বীরত্ব গাথা। আমরা নিজ উদ্যোগে নিজের জেলাকে সুন্দরভাবে সাজানোর জন্য এই দেয়াল লিখন করতেছি। ছাত্র ভাই বোনেরা যে দেয়াল লিখন করতেছে, এটা অনেক ভালো লাগতেছে। পটুয়াখালী শহরের দেয়ালগুলোও বদলে গেছে নতুন প্রজন্মের হাতের ছোঁয়ায়। শোভা পাচ্ছে অমর কবিতাংশ, বলবীর চির উন্নতম শির এবং মোরা আকাশের মতো বাধাহীন সহ বিপ্লব ও বিজয় গাথা। আন্দোলনে যা যা হয়েছে ওইটা আমরা পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরার জন্য আমরা দেয়ালে গ্রাফিটি করতেছি। আমাদের দেশটা যাতে ছবির মতন সুন্দর হয়, যাতে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর একটা দেশ পাই। 24-এর গণ অভ্যুত্থানের চিত্র ও নতুন দিনের স্বপ্ন কথায় সেজেছে ফেনী শহরও। গ্রাফিতি আর দেয়াল লিখনে পেয়েছে নতুন রূপ। আমাদের এই গ্রাফিতির মূল থিমটা হচ্ছে আসলে স্বাধীনতার সুখ। যারা দুর্নীতিটা আসলে করেছে তারাই যাতে সামনের বার আরো সচেতন হয়। আন্দোলন করেছিল, আমরা সেটি স্মরণ করে রাখার জন্যই এটি এঁকেছি। দেয়ালে দেয়ালে ফুটিয়ে তোলা শিক্ষার্থীদের স্বপ্নের মতোই সুন্দর হোক আগামীর বাংলাদেশ, প্রত্যাশা সবার। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। এই ছিল এখনকার সংবাদ সকাল। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।